জায়া নন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান সাধারণের ইতিকথা নিয়ে। আজ সাধারণের ইতিকথায় অতিথি হিসাবে আছেন এমদাদ আলী মৃধা। চলুন ওনার সাথে কথা বলে নেই। উনি অনেকগুলো ইতিহাসের সাক্ষী। ওনার সাথে আলোচনার মাধ্যমে আমরা ইতিহাসের সেই তথ্যগুলো জানবো। চলুন শুরু করি। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনাকে জায়া নন্দিনী টেলিবাংলাতে অনেক স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আপনি প্রথমেই শুরু করি। আপনি তো হচ্ছে কবিতা লিখেন, তাই না? কবিতা নিজে চর্চা করেন। আচ্ছা, আবৃত্তি করি। জি, চলুন আমরা অনুষ্ঠান শুরু করার আগে আরো অনেক আলোচনা হবে, সেগুলোর আগে আপনার কণ্ঠে আপনার নিজের একটি কবিতা শুনে নিই। আমার জীবনের প্রথম কবিতা আমি যখন নবম শ্রেণীতে পড়ি, জি, আমি মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু 10 থেকে 12 বার পড়েছি। তো আমাদের ওই বইয়েরই একটি অংশ পাঠ্য ছিল, তার নাম ছিল হোসেনের অন্তিম শয্যা। জি, আমি রাতের বেলা একদিন পড়তেছি, একটা জায়গায় লেখা দেখলাম, হোসেন যখন মারা যায় মীর মশাররফ হোসেন লেখছে, জগৎ দেখুক মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৌহিত্র মদিনার রাজা মহাবীর আলীর পুত্র হইয়া শূন্য হস্তে বিদায় গ্রহণ করিলাম। তখন আমি একটা কবিতা লিখলাম, মৃত্যু। মৃত্যু এমদাদ আলী। শূন্য হস্তে এসেছ মানব, শূন্য হস্তে যাবে, গুপ্ত সম্পদ সঞ্চিত থাকিলে বিধাতার কাছে পাবে। টাকা পয়সা ধন দৌলত সকলেই জগতে রবে, মৃত্যুর কোলে ঢলিয়ে পড়িলে তখন কে সাথে যাবে। সময় থাকতে জগতের মাঝে সত্যের পথ ধরো, সত্য ধর্ম মিথ্যা পাপ বিশ্বভুবনময়। সকল ধর্মে বারবার শুধু একথাটাই কয়, সত্য বলতে পূজার যোগ্য এক খোদা ছাড়া কেহ নয়, অপর কেহকে পূজা করলে মিথ্যা বলেই হয়। মৃত্যুর পরে হাসরের দিনে ইহারই বিচার হবে, সত্য মিথ্যা বিধাতা তখন উদ্ঘাটিত করিবে। জন্মের তরে বিধাতা মরে বলে দিলেন এক বানিয়ে, প্রিয়জন করে পাঠালাম তোরে তার হলো এই মানিয়ে, তুমি আমাকে ভুলবে না তাই বলে আমি জানি। সকল জ্ঞানের অধিকার শুধু তোমায় করিয়া দিলাম, 5টি জিনিসের অধিকার শুধু মম হাতে রাখিলাম। যাও এখন এই জগতে গিয়ে কাজ করে খাও, দুঃখ সুখের মাঝে মোর কাছে শুধু প্রার্থনা জানাও। কবিতা এখানেই শেষ। তবে এই কবিতাটি আমি আমেরিকায় পাঠিয়েছিলাম। তখন আমার একজন কলমি বন্ধু ছিল আমেরিকায়, সান ফ্রান্সিসকোতে। সেও একই ক্লাসে পড়তাম আমরা, নবম শ্রেণীতে। তখন তার কাছে চিঠি রাখতাম। যখন কবিতাটা লিখলাম, পুরো কবিতাটি আমি ইংরেজি ট্রান্সলেশন করে পাঠালাম। সে তার মা বাবাকে দেখালো, তারা বললো সুন্দর হয়েছে। ট্রান্সলেশন ছিল ডেথ, ম্যান হ্যাভ কাম ট্রু হ্যান্ড অ্যান্ড রিটার্ন ব্যাক জিজান্ড হ্যান্ড, ইফ ইউ হ্যাভ হিডেন ট্রেজার ইউ উইল গেট ইট গট। এবার পুরো কবিতাটাই আমি অনুবাদ করে পাঠাইছি। অসাধারণ কবিতা, খুবই দারুণ। আপনার নিজের লেখা এটা ছিল, তাও ক্লাস 9-এ পড়া বয়সে। জি, আমার জীবনের প্রথম কবিতা। জি, খুবই দারুণ, চমৎকার একটি কবিতা ছিল। এখন তারপরে আরেকটা কাব্যগ্রন্থ লিখছিলাম, নষ্ট হয়ে গেছে। আমরা সেই নিয়ে সামনে আরো আলোচনা করব। এখন এই পর্যায়ে আমি দর্শকদের উদ্দেশ্যে আপনার ছোটবেলা বেড়ে ওঠাটা জানতে চাই, কোথায় হয়েছে? ছোটবেলা আমি গ্রামে থাকতাম। জি, আমার বাবা চাকরি করতেন। তখন আমি স্কুলে ভর্তি হইলাম। তখন 1952 সনে ভাষা আন্দোলনে শহীদ বরকত রফিক সালাম মারা গেল। তখন সেই সময়ের গান ছিল। আপনার হচ্ছে গ্রামটা কোথায় ছিল? মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় দক্ষিণ পেকশা গ্রাম। আচ্ছা, ওখানে আপনার বেড়ে ওঠা, পড়াশোনা সবকিছু? পড়াশোনা দক্ষিণ পেকশার পাশেই কাজীপাড়া গ্রাম, সেখানে কাজীপাড়া অভয় তালুকদার উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া 8 ইনস্টিটিউশনের ছাত্র আমি। জি, ওখান থেকে আমি এসএসসি পাস করছি 1964 সালে। 64 সালে। তাহলে তো আপনি হচ্ছে 47-এর ইয়েটা দেখেছেন, তাই না? 1947-এ যে ভাগ হয়েছে, সেই নিয়ে আপনি বলুন, তখন আপনার বয়স কত ছিল? তখন আমি বিকম পরীক্ষা দেব। 47-এর দেশভাগের সময়? হ্যাঁ, দেশভাগের সময়। তখন 47-এ দেশভাগের সময়। তখন আমি ক্লাস 2-তে পড়ি। ক্লাস 2-এ পড়েন? হ্যাঁ, কাজীপাড়া স্কুলে পড়ি। তখন শুনলাম যে ছাত্র মারা গেছে। আমাদের বড় ভাইয়ের উপর ক্লাসে তারা বললো যে আমরা স্কুল হরতাল ডাকলাম, স্কুল হবে না, আমরা হরতাল করব। সমস্ত ছাত্ররা মিছিলে গেল। আপনি তো ছোট, ক্লাস 2-এ পড়েন। আমি 2-তে পড়ি। আমাকেও নিয়ে গেল, আমিও গেলাম সাথে। গিয়ে আমরা কি করলাম, বড় ভাইরা গোয়ালিমানরা হাট আছে একটা বড় হাট, হাটটা বন্ধ করে দিল যে ছাত্র মারা গেছে, হরতাল, হাট হবে না। হাট বন্ধ হয়ে গেল, মানুষজন চলে গেল। মনে আছে। আচ্ছা, আমি নিজেও গেছি, সেই নিজেও গিয়েছেন। আর 52-র সময় তখন আপনি 1952-র যে ভাষা আন্দোলন ছিল আমাদের দেশের,
তখন আপনি কতটুকু ছিলেন, কিংবা আপনি নিজের চোখে কি দেখেছিলেন সেই সময়? 52 সনে আমরা শুনলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হুম হুম। নাজিমুদ্দিন আহমেদ, আর পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন। তো তখন ছাত্ররা ভাষা আন্দোলন নিয়ে আন্দোলন করবে বাংলা ভাষার জন্য। জি। তখন সরকার কি করলো, 144 ধারা জারি করলো। ছাত্ররা বলল যে আমরা 140 ধারা ভঙ্গ করবই। তখন তারা বললো যে একজন দুজন করে আমরা গিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হবো, যেখানে শহীদ মিনার, একজন দুজন কি করে গিয়া তারা কিছু ছাত্র জড়ো হলো। যখন বেশি ছাত্র হয়ে গেল তখন পুলিশ কি করলো, 144 ধারা ভঙ্গ হয়ে গেছে, গুলি চালাইল। সেখানে 19 জন মারা গেছিল। বরকত, শফিক, রফিক, জব্বার, আরও অনেকের নাম আমরা জানি না। তো 19 জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা, তাদেরই নাম জানা আছে। আমি ছাত্র অবস্থায় তাদের কবরস্থানে গিয়েছি, প্রভাত ফেরি করেছি। আগে জুতো পায়ে দিয়ে আমরা প্রভাত ফেরিতে যাইতাম। হঠাৎ করে ওই আজিমপুর কবরস্থান থেকে জুতা কিছু চুরি হয়ে গেল। তখন বলল যে আর জুতো পায়ে কেউ আসবে না, খালি পায়ে আসবে। তখন আমরা খালি পায়ে প্রভাত ফেরি করলাম। সেটা থেকে এখনো চলে আসছে খালি পায়ে। 69-এও আমি ওই মিছিলে গেছি, 21শে ফেব্রুয়ারি জি, গণ অভ্যুত্থানের যে মিছিল। আচ্ছা, আর আমাদের যখন দেশ স্বাধীন হয় 1971 সাল, তখন আপনি কতটুকু ছিলেন, আর মুক্তিযুদ্ধে আপনার অবদানটা কি ছিল? তখন আপনি শিক্ষকতা 69 করেন। সনে আমি শিক্ষকতা ঢুকলাম। আমার এক ভাই ছিল, খালাতো ভাই, শাহ মুয়াজ্জেম হোসেন। সে আমাকে চিঠি লেখলো যে এমদাদ তুমি আসো, আমার কাজ আছে। তো গেলাম, বললো যে আমরা আওয়ামী লীগ গঠন করব, চলো তুমি আমার সাথে। তা আমি, আমার পরিচিত কয়েকজন বন্ধু আর 2 জন উকিল, এরা ছিল আমাদের সাথে। একজন হলো এই অ্যাডভোকেট ইউসুফ আলী, আরেকজনের নামটা আমার মনে আসে না, উনি হাইকোর্টের উকিল ছিলেন পরে। তখন আমরা গিয়া পুরা মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে এই আওয়ামী লীগ গঠন করলাম। এটার নাম ছিল মৌলানা ভাসানীর আওয়ামী মুসলিম লীগ। তো মুসলিম শব্দটা বাদ দিয়া শেখ মুজিবুর রহমান নাম দিলেন আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ গঠন করলো বিক্রমপুরে, মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে শাহ মুয়াজ্জেম। তখন কোরবান আলী সাহেব বড় নেতা ছিলেন, তখন তার তেমন ভূমিকা ছিল না। তা আমি শাহ মুয়াজ্জেমের সাথে সমস্ত জায়গায় গেলাম, মুন্সিগঞ্জে গেলাম। তা আওয়ামী লীগ করার লোক পাওয়া যায় না। তো শাহ মুয়াজ্জেমের এক বন্ধু ছিল শামসুজ্জোহা, উনি আমারও আত্মীয়। উনি তখন পাকিস্তান আমলে বড় লোক, ওনার ইন্দিরা রোডে 3 তলা বাড়ি আছে। তাকে বানাইল মুন্সিগঞ্জের সভাপতি। আর কাদির ডাক্তার নামে এক ডাক্তার ছিল মুন্সিগঞ্জে, তাকে বানাইল সেক্রেটারি। মুন্সিগঞ্জের কমিটি হয়ে গেল। এরপরে নির্বাচন হলো। এই যে 26শে মার্চ 1971 সালের পর, ওই আপনার হচ্ছে ওই রাতের পর, তারপরে হচ্ছে যখন যুদ্ধ শুরু হয়, তখন আপনার ভূমিকা কি ছিল যুদ্ধে? 25শে মার্চে, 7ই মার্চে শেখ মুজিবুর রহমান ভাষণ দিল যে আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। কিন্তু আমাদের কিছুই ছিল না, কোনো অস্ত্র ছিল না, শুধু সাহস ছিল। 25শে মার্চে আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে ফাঁসি দিয়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবুর রহমানের ফাঁসির আদেশ হয়েছিল। পেপারে আমি পড়লাম। ওই দিনেই 10টা মসজিদ থেকে 10 জন আলেম ডাইকে আনলাম, খতম জালালি পড়াইলাম আমার নিজের টাকায়। তাকে দোয়া করলাম, আল্লাহ শেখ মুজিবকে মুক্তি দাও। ওই দিন রাত্রেই শেখ মুজিবকে আইয়ুব খান বিনা শর্তে মুক্তি দিয়ে দিল, আনকন্ডিশনাল রিলিজ। শেখ মুজিব দেশে আসলো, তার আধা ওজন কমে গেছিল, শুকিয়ে গেছিল, কাহিল হয়ে গেছিল। সে মা বাবাকে ধরে যে কান্নাকাটি করছে, সেই দৃশ্য টেলিভিশনে দেখছি। এরপরে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হইলেন। তিনি বাকশাল গঠন করলেন। এই বাকশাল গঠন করাতেই এই দেশের মানুষ অসন্তুষ্ট ছিল। আমিও খুব অসন্তুষ্ট হয়ে গেলাম। অসন্তুষ্ট হইয়া আমি একটা চিঠি লিখলাম শেখ মুজিবুর রহমানকে, আপনি আমার সাথে দেখা করুন। আমি যাকে পছন্দ করি না সে কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। তো চিঠি পাইছে কিনা জানি না, শেখ মুজিব আপনি নাগরিক হিসেবে আপনার এটা গুরুত্ব দেন, আমার অনুভূতিটা প্রকাশ করছে।
এই চিঠি শুধু শেখ মুজিবকেই দিই নাই, তারপরে দিয়েছি জিয়াউর রহমানকে, তারপরে এরশাদকে, তারপর খালেদা জিয়াকে, তারপরে হাসিনাকে। শেখ মুজিব ছিল 2 মাস। এই যে 17 বছর হাসিনা ছিল, ওনাকেও দিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, আমরা তো ইতিহাস সম্পর্কে জানলাম, আপনার ব্যাপারে জানি। বলো। আপনি তো দীর্ঘ অনেক বছর শিক্ষকতা পেশায় ছিলেন। আপনার সেই শিক্ষকতা পেশা থাকাকালীন আপনার ছাত্রদের সাথে সবথেকে ভালো যেই মুহূর্ত, যেটা আপনি এখনো মনে করলে অনেক বেশি খুশি হন, এরকম কিছু যদি আমার আমাকে জানান। আমার শিক্ষকতা জীবনের পুরো জীবনটাই হুম। আমি শিক্ষকতায় নিয়োজিত থাকাকালীন একদিনও আমি লেখাপড়ায় ফাঁকি দেয়নি। ক্লাসে গিয়ে আমি বুঝাইতাম, ছাত্ররা আমার বক্তৃতা আপনি পছন্দ কোন করতো। বিষয়ের শিক্ষক ছিলেন? কিসে? কোন বিষয়ের শিক্ষক ছিলেন? আমি এমন কোনো বিষয় নাই বিজ্ঞানের বিষয় ছাড়া, হুম হুম। বাণিজ্য এবং এই আর্টস, এই 2 বিভাগের সমস্ত সাবজেক্টই পড়াইতে পারতাম, পড়াইতাম। জি। বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, কোনো অ্যাকাউন্টিং, কোনো বিষয়ই আমি কম পারতাম না। জি। সব বিষয় আমি পড়াইছি। আচ্ছা, আপনার ফ্যামিলি তো সবাই কম বেশি শিক্ষকতার সাথে জড়িত। হ্যাঁ। এটা কি আপনি শিক্ষক ছিলেন সেই জন্য, না, নাকি সেই জন্য। সবারই একই এটা ভাগ্য। ভাগ্য? তাহলে ইতিহাস বলি। হুম হুম। আমার মেয়ে, বড় মেয়ে এসএসসি পাশ করে পরীক্ষা দিল, পরীক্ষায় পাশ করলো। তখন বিএনপি ক্ষমতায়। আমার একজন চেয়ারম্যান ছিল, আমি একবার মেম্বার হয়েছিলাম এবং 1 মাস চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। সে আমার খুব প্রিয় মানুষ, মোমিন আলী করে নাম চেয়ারম্যান, খুব বড়লোক, ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক। তিনি আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে গেলেন, আসলেন। আমি মেম্বার হয়ে একটা কাজ করলাম, একটা রাস্তা বানাইলাম আমার গ্রামের জন্য, আমার বাড়ির পাশ দিয়ে। ওই চেয়ারম্যান সব রাস্তাটা করে দিলেন। তখন আমি আমার গ্রামের উন্নয়নের জন্য কাজ করেছি, আর আমার গ্রামের মানুষের জন্য কাজ করেছি। আচ্ছা, আপনি হচ্ছে এখন রিটায়ার্ড হয়েছেন কত বছর হবে? আমি 2008 সনে রিটায়ার করেছি, আর আচ্ছা, আমার ওয়াইফ করেছে 2010 সনে। আমার ওয়াইফকে চাকরি দিয়েছিল সামাজ্যাম। আপনি রিটায়ার্ড হয়েছেন অলমোস্ট 18 বছর, তাই না? 18। এই যে রিটায়ার হয়ে চলে আসলেন, এখন আপনি কিভাবে সময়টা পার করেন? এখন আমি ফেরদৌস ওয়াহিদ আমার ভাতিজা এবং বন্ধুও বলতে পারো, আমরা একসাথে খাই, ঘুমাই, একসাথে থাকি, বিভিন্ন অনুষ্ঠানে যাই। আমাকে হয়তো তোমরা অনেকে দেখেছো পাঞ্জা গান দেখছিলে? বলতে দেখো না। পারছি ওই না। গানের মধ্যে আমাকে যে হাবিব একটা দিছিল, ও কথা দিছিল, সেই কথাটা বলছি। তা এখন আমি ফেরদৌস ওয়াহিদের সাথে ঢাকায় আসি, বিভিন্ন অনুষ্ঠানে যাই, ঘুরি, বেড়াই, খাই, জি। একসাথেই থাকি। ফেরদৌস ওয়াহিদ গ্রামে থাকে, গ্রাম পছন্দ করে, আমরা একসাথে ঘুমাই। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার হচ্ছে এখন এই মুহূর্তে আমরা আমাদের অনুষ্ঠানের একদম কাছে চলে এসেছি। আমি আপনার আরেকটি কবিতা শুনতে চাচ্ছি দর্শকদের জন্য। কি? কবিতা, আপনার আরেকটি কবিতা আর যদি একটা আমাদের কবিতা, আমার দর্শকদের কাব্যগ্রন্থের কবিতাটা বলি কিছু অংশ। জি। কবিতাটির নাম ইসামতি। ইসামতি বাংলাদেশের একটি নদীর নাম। হুম। এই নদীটি ধলেশ্বরীর একটা শাখা নদী হবে, আমাদের বিক্রমপুরে এই নদীটি। কবিতার নাম ইসামতি, এমদাদ আলী। ইসামতি ছোট নদী, ছোট নামটি নিয়া ধলেশ্বরীর বাঁক হইতে সে গিয়াছে বহিয়া। ধলেশ্বরীর বাঁক হইতে যখন সে বহিত, প্রতাপে তার 2 কূল থরথরে কাঁপিত। আষাঢ় মাসে আসতো যখন নতুন জীবন নিয়া, 2 কূলকে জানাইয়া যাইত ভাঙিয়া চুরিয়া। এই কূল ভাঙত ওই কূল গর্ত ইসামতির বুকে, তখন যেন ইসামতি থাকতো কত সুখে। মনের সুখে ঢেউগুলি তার ভাসত যেন বুকে, শতরিয়া পালতলিত লক্ষদেবের মুখে। লক্ষডিয়ের ঝাপটা এসে লাগত নদীর গায়ে, ইছামতি ভাবত না যে কি আছে কোথায়। ঝড়ের ভয়ে নদীর পাড়ে নৌকা সারি সারি, ঝড় থামিলে নতুন করে ধরত তারা পারি। আষাঢ় গেল, শ্রাবণ গেল, ভাদ্র মাসের শেষে ধলেশ্বরী এখন তাকে বিমুখ করিতেছে। বিমুখ তাকে করল ঠিকই, বহুদিনের পরে তার মুখটি যখন বন্ধ হলো নতুন বালির চরে। এইখানে কবিতা শেষ। এরপরে আমি একটি কাহিনী, কাল্পনিক কাহিনী, যা বাস্তব জীবনে ঘটে নাই, ভবিষ্যতে ঘটবে কিনা জানি না। এটা একটা উপন্যাসের কাহিনী। উপন্যাস হইল মন বানানো কাহিনী। লেখক তার মনের ইচ্ছায় যেই ঘটনা বা কাহিনী তৈরি করে তাই উপন্যাস। উপন্যাস হলো কল্পনার বিন্যাস। তখন আমি একটা কাহিনী জুড়ে দিলাম। নায়ক কাল্পনিক নাম, নায়কের নাম দিলাম মতি, আর নায়িকার নাম দিলাম পলাশ, আর ভিলেনের নাম দিলাম ঈশ্বর। তো এই নদীর নামের সাথে মিল রেখেই দেখলাম কাহিনীর যুক্ত করলাম। এরপরে শোনো। ইসামতি নদীর ধারে পলাশ বনের সারি, তারই একটু দূরে আছে মতি মিয়ার বাড়ি। মতি মিয়া দেখতে ভালো, সবাই ভালো জানে,
পলাশীদের কার মেয়ে সে সকলেই তা জানে। শ্যামলী গায়ের শ্যাম নামে সেলিমপুরে বাড়ি, লাল শাড়ি পরছে কন্যায়, কালো তার পায়ের, হেলে দোলে হাঁটে যখন দেখতে কত ভালো, রক্তে রাঙা পলাশ ফুল তাও একটু কালো, সেই কালোই লাগলো যেন মতির কাছে ভালো। এরপরে মধ্যদিকে যখন বিচ্ছেদ দেখায় তখন মতির এক বান্ধবী ছিল সাথী, এরা দেখা করতে গেছে। তখন মতি হাসে, সাথী হাসে, হাসি যেন সব, ঘরের মেঝেতে সেজে মুখরিত রব, পুলকিত হয়ে ওঠে প্রকৃতির রূপ, কোকিল গান গায় মনে কত সুখ, সুখ দুঃখ জীবনে যত কিছু আছে প্রভাব বিস্তার করে মানুষের কাছে। মানুষ তো সে নয়, অমানুষ যে হয়, সন্ত্রাসী আর ঘুষখোরকে মানুষ হতে পারে? মানুষ তাকেই বলি গুণ যার আছে, মানবের উপকারে সদা থাকে কাছে। মানুষ আমিও বন্ধু, দোয়া করো সবে, জন্ম হয়েছে যখন মরিতেই হবে, মানুষ হয়ে মরিতে চাই দিদির এই ভবে। এই শ্যামলী কাব্যের একটি অংশ। অসম্ভব, খুবই চমৎকার। আমি জায়ানন্দিনীর পক্ষ থেকে আপনাকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কাছে সময় দেওয়ার জন্য। Thank you, ধন্যবাদ। যেহেতু আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। দর্শকদের বলি, সততাই মহাগুণ, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। সৎ মানুষের কোনো অবক্ষয় নাই। যে মানুষ সৎ থাকবে তার জীবনে কোনো পতন ঘটবে না। যখনই মানুষ অসৎ হয়ে যায় সে আর পৃথিবীতেই থাকতে পারবে না, কোনো ক্ষমতাও থাকতে পারবে না। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ সাধারণের কথাই শুনছিলেন ইমদাদ আলী মৃধার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস এবং তার দেখা যেই দেশান্তরের ভাগগুলো ছিল সেগুলো। আশা করছি ইমদাদ আলীর যে কাব্যগ্রন্থ থেকে উনি কবিতাগুলো পাঠ করেন সেগুলো আপনাদের পছন্দ হয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে জায়ানন্দিনী টেলে বাংলার সাধারণের ইতিকথায় নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, জায়ানন্দিনী টেলে বাংলার সঙ্গে থাকবেন।